হ্যালো, 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 হ্যালো। কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো, 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 হ্যালো। সাউন্ড কম না? আচ্ছা দাঁড়াও আমি ঠিক করতেছি। এখন শোনা যাচ্ছে আমার কথা? দেখো তো এখন ঠিক আছে কিনা? এখন সাউন্ড ঠিক আছে কিনা বলো? ওকে, ক্লিয়ার। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে থাকো না কেন। আসসালামু আলাইকুম। অ্যান্ড আমরা আমাদের ক্লাসে শুরু করতে যাচ্ছি। ফোকাসটাই কি প্রবলেম করতেছে? এখন ঠিক আছে। দাগানব্বই এর বাইরে থেকে দিছি। হ্যাঁ, আমি ইচ্ছা করেই কতদিন দাগানব্বই এর বাইরে থেকে প্রশ্ন করছি। ইচ্ছা করেই করছি যাতে করে তোমাদের একটু একটু যাতে ধারণা দেওয়া যায় যে হ্যাঁ, আমাদের যে মানে আমাদের যে গন্ডি, এই গন্ডির বাইরে অনেক কিছু আছে। এটা বোঝানোর জন্য আমি ইচ্ছা করে তোমাদেরকে নেক্সট গতদিন যে পরীক্ষাটা নিছি, এই পরীক্ষাটা একটু ইচ্ছা করে কঠিন করে করছি। ওকে, তো তোমরা কেমন আছো? আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যে চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব। এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের বোর্ড এক্সামের জন্য এবং পাশাপাশি আমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং চ্যাপ্টারটা অনেক বড়, আমাদের 7টা ক্লাস তো নরমালি লাগেই। তবে আমরা চেষ্টা করব একটু আগে আগে শেষ করার জন্য, 7টা ক্লাসের যে কম না আগে 5টা বছরের মধ্যে শেষ করার চেষ্টা করব। এবং অবভিয়াসলি তোমাদেরকে অবশ্যই সুন্দর করে শেষ করার চেষ্টা করবো, যাতে করে তোমাদের কারো কোনো প্রবলেম না থাকে। তো তোমাদের কার কার কলেজে অনুজীব চ্যাপ্টারটা আছে একটু কুইকলি আমাকে কমেন্টে জানাই দাও তো। তোমাদের কার কার কলেজে অনুজীব চ্যাপ্টারটা আছে? এই চ্যাপ্টারটা কার কার কলেজে আছে? ভাইয়ার পক্ষ থেকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের অনেকের কলেজে অনুজীব চ্যাপ্টারটা আছে এবং অনেকেই পড়ে ফেলছো। তো চলো আমরা শুরু করি, এত কিচ্ছা না করে আমরা ডাইরেক্ট পড়া শুরু করি। তো অনুজীব চ্যাপ্টারে কি কি টপিক নিয়ে কথা বলে সবার আগে আমাদের জানতে হবে। অনুজীব চ্যাপ্টারে 3টা টপিক নিয়ে কথাবার্তা বলবে, 3টা টপিক নিয়ে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী, এই তিনটা বেসিক্যালি এই তিনটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করবে। ওকে, তো তার মধ্যে দেখো, আমি যদি একটু প্রথমে যদি এটা তিনটা সম্পর্কে একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে কোনটা কে বা কোনটার আসলে বৈশিষ্ট্যটা কি, তোমাদের যদি একটু প্রথমে যদি ক্লিয়ার করি। দেখো, যেটা কিনা ভাইরাস, যেটা কিনা ভাইরাস, সেই ভাইরাসটা প্রথমত তার পরিচয় হচ্ছে সে অকোষীয়। প্রথমত তার পরিচয় কি? সে হচ্ছে অকোষীয়, অর্থাৎ তার কোনো কোষটোষ কিচ্ছু নাই। মানে সে, তার দেহের মধ্যে কোনো কোষই নাই। সে হচ্ছে কি? সে হচ্ছে অকোষীয়। কোনো কোষ আমি তার দেহে পাবো না। মানে মেন কথা যে ভাইরাসের জীবন আছে কিনা, ঠিক আছে, ভাইরাসের জীবন আছে কিনা এটা নিয়েও সন্দিহান, এটা আমরা দেখবো। তারপরে যখন ব্যাকটেরিয়াতে চলে যাব, সে হচ্ছে জীব এবং সে আদিকোষী জীব। সে কি? সে হচ্ছে আদিকোষী। সে হচ্ছে আদিকোষী এবং অবভিয়াসলি সে এককোষী। আদিকোষী এবং সে কি? সে হচ্ছে এককোষী একটা জীব। এবং তার একটা রাজ্য আছে, সে রাজ্যের নাম হচ্ছে মনেরা রাজ্য। কি রাজ্য? তার রাজ্যের নাম হচ্ছে মনেরা রাজ্য, সে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। ওকে, তারপরে যদি আমরা ম্যালেরিয়া পরজীবীতে চলে যাব, অনেকেই প্রশ্নটা কমনলি করে যে ভাইয়া ম্যালেরিয়াটা কি ভাইরাস না ব্যাকটেরিয়া? ম্যালেরিয়াটা ভাইরাস হবে না ব্যাকটেরিয়া হবে? এই কোশ্চেনটা অনেকেই করে। ভাইয়া আমি একটু বলি, ম্যালেরিয়া ভাইরাসও না
ম্যালেরিয়া ব্যাকটেরিয়াও না। ম্যালেরিয়া একটা পরজীবী। ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী। সে কি পরজীবী? সে হচ্ছে একটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত একটা পরজীবী এবং সে প্রকৃত কোষী। সে কি? সে প্রকৃত কোষী, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। প্রোটিস্টা। একটু ভাই আমার চোখে একটু প্রবলেম করতেছে, আমি চোখে ক্লিয়ারলি দেখতে পারতেছি না, একটু আমাকে একটু টাইম দাও, চোখটা একটু ধুয়ে আসি, চোখে একটু প্রবলেম করতেছে। আমার ডান চোখটা খুবই প্রবলেম করতেছে, ডান চোখ দিয়ে দেখতে পারতেছি না তেমন কিছু, লাফাচ্ছে ভিতরে, খুবই অস্বস্তি লাগতেছে। মানে চোখের ভিতরে মনে হচ্ছে যে একটা, কিভাবে বুঝাই, একটা ইলেকট্রিক স্পার্ক খালি কাঁপতেছে এরকম মনে হচ্ছে, খালি চোখটা একটু বন্ধ করে রাখা দরকার। আহ, এক চোখ বন্ধ রাখলে অবশ্য সমস্যা হচ্ছে না, এই চোখটা বেশি সমস্যা করতেছে। অনুজীব পড়াতে যায়, অনুজীব ঢুকলো নাকি চোখের মধ্যে আমার? একটা চোখ বন্ধ রেখে যদি পড়াতে পারতাম তাহলে ভালো হতাম। যদি এক চোখ বন্ধ রেখে পড়ে তোমাদের কি কোনো সমস্যা হবে? আচ্ছা, একটা চোখ আমি একটু বন্ধ রেখে পড়াই কিছুক্ষণ। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা পড়তেছি ভাইরাস। ভাইরাস হচ্ছে অকোষীয়। I think it will help. আমার মনে হয় এটা হেল্প হবে। না, আমি খুবই অস্বস্তি লাগছে, মানে চোখের ভিতরে আমার লাফাচ্ছে, খালি লাফাচ্ছে। এটা আই থিঙ্ক একটু হেল্প হবে, ডোন্ট মাইন্ড। প্রচুর মানে এত অস্বস্তি লাগতেছে, আমার চোখ নিয়ে তাকাই দিয়ে পারতেছি না। আচ্ছা, এটা বলতেছিলাম, তাহলে আমরা, এখন ভালো লাগতেছে, এখন ভালো লাগতেছে। তো আমরা পড়তে যাচ্ছিলাম কি, আমরা পড়তে যাচ্ছি হচ্ছে ভাইরাস। ভাইরাস আমরা পড়তে যাচ্ছি। তো প্রথম টপিকটা হচ্ছে আমাদের ভাইরাস।
ওকে, ভাইরাস। তো এখানে যেটা বলছি আমরা, ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাসটা কেমন? ভাইরাসটা হচ্ছে অকোষীয়। ওকে, অকোষীয় মানে যার কোনো কোষ থাকবে না। তাহলে এখন চলো আমরা একটু ভাইরাসটা একটু দেখার চেষ্টা করি যে ভাইরাসটা আসলে কেমন, ভাইরাসটা আসলে কি টাইপের, এটা তোমার দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো ভাইরাসটা কিভাবে তৈরি হয়। ভাইরাসের একদম ভিতরে যদি যাই, ভাইরাসের একদম দেহের ভিতরে যদি যাই, তাহলে আমরা পাবো হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। তাহলে আমরা চলো ডিএনএ আঁকাই একটা। ডিএনএ তো আমরা অলরেডি পড়ে আসছি, তো এটা ডিএনএ আমরা আঁকাইলাম। ডিএনএ আঁকাইলাম আমরা, ডিএনএ আঁকাইলাম। এটা হচ্ছে কি একটা দ্বিসূত্রক ডিএনএ। এটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ আমরা আঁকাইছি। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ডিএনএ। সবাই খাতা কলম নাও। ডিএনএ। আচ্ছা, ডিএনএ এর বদলে কিন্তু আরএনএও হইতে পারে। কি হইতে পারে? আরএনএও হইতে পারে। তাহলে আমরা একটা আরএনএও আঁকাই, একটা আরএনএও আঁকাই। যেমন আমাদের করোনা ভাইরাসের মধ্যে আরএনএ থাকে। আরএনএ কয় সূত্রক বলো? আরএনএ কয় সূত্রক হয়? আরএনএ কয় সূত্রক হয়? আরএনএ নরমালি এক সূত্রক হয়। আরএনএ সূত্র কয়টা? একটা। আরএনএ কয় সূত্রক? এক সূত্রক। ওকে, এটা হচ্ছে ধরো একটা এক সূত্রক আরএনএ। এটা হচ্ছে একটা এক সূত্রক আরএনএ। আচ্ছা, ডিএনএ এবং আরএনএ এর একটা পরিচয় আছে। ডিএনএ এবং আরএনএ এর একটা পরিচয় আছে। পরিচয়টা কি? এদেরকে কি নামে ডাকা হয়? এদেরকে নিউক্লিক অ্যাসিড নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? নিউক্লিক অ্যাসিড। কি বলে বাবা? নিউক্লিক অ্যাসিড। আমি চোখে চশমা কিন্তু সাদে পড়ি না, আমার চোখে খুব প্রবলেম করতেছে, ডান চোখে, এই জন্য চশমা পড়ছি, স্টাইল করার জন্য না, যারা নতুন আসছো তাদের জন্য বললাম। তাহলে এইদেরকে আমরা নিউক্লিক অ্যাসিড নামে জানি। কি নামে জানি? নিউক্লিক অ্যাসিড নামে জানি। অ্যাসিড আর উপরে লিখলাম নিউক্লিক। এদেরকে আমরা নিউক্লিক অ্যাসিড নামে জানি। ওকে, লে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বাট এইটুকি কি তাই? শুধু কি এইটুকি? এইটুকি না, নিউক্লিক অ্যাসিড দুই রকমের, ডিএনএ আরএনএ। আমরা গত প্রথম দ্বিতীয় চ্যাপ্টার আমরা পড়ে আসছি নিউক্লিক অ্যাসিড কয় রকমের ভাইয়া? নিউক্লিক অ্যাসিড দুই রকমের, ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ। আচ্ছা, এর বাইরে কি করব আমরা? এর বাইরে দেব আমরা প্রোটিন। এর বাইরে দেব প্রোটিনের আবরণ। এই দেখো, এটা হচ্ছে প্রোটিন। এগুলো হচ্ছে কি? প্রোটিন। প্রোটিনকে কি বলা হয়? কোষের গঠন চ্যাপ্টারে পড়াইছি। কোষের গঠন চ্যাপ্টারে পড়াইছি। প্রোটিনকে কি বলা হয়? বলো বলো বলো। প্রোটিনকে কি বলা হয়? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। ভাষা নামটা আমার খুব ভালো লাগে, খুবই কিউট একটা নাম, ভাষা। তাহলে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে কি বলা হয়? জীবনের ভাষা। তো এই সেই প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিডের বাইরে হচ্ছে প্রোটিন। বাইরে কি দিলাম? এগুলো এগুলো হচ্ছে প্রোটিন। এগুলো হচ্ছে প্রোটিন। এটা হচ্ছে প্রোটিন। আবার তাহলে এখানে আমরা একটা প্রোটিন আঁকাই দিই। এখানে প্রোটিনকে একটু মোটা করে আঁকাবো। এখানে প্রোটিনটা আমরা একটু মোটা করে আঁকাবো। এটাও প্রোটিন, এটাও প্রোটিন, এটা হলো প্রোটিন। তো বাইরে হচ্ছে প্রোটিন। আচ্ছা, দুইটার প্রোটিনের মধ্যে কোনো ডিফারেন্স দেখতেছো তোমরা? দুইটার প্রোটিনের মধ্যে কোনো ডিফারেন্স দেখতেছো? এটার বাইরেও প্রোটিন দিছি, এটার বাইরেও প্রোটিন দিছি। প্রোটিনের বাইরে কি কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে? যাচ্ছে না। এটার প্রোটিনটা ইউনিটে ইউনিটে ভাগ করা, এগুলোকে সাব ইউনিট বলে। সাব ইউনিট একটু গোল্লা গোল্লা, হ্যাঁ একটু গোল্লা গোল্লা। তো এটা গোল্লা গোল্লা মানে এক একটা খন্ড 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 খন্ড, এটা পূর্ণাঙ্গ। এটা খন্ড 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 খন্ড, এটা হচ্ছে পূর্ণাঙ্গ। ঠিক আছে, দুইটা দুই রকমের। যাই হোক, ভিতরে একটা ডিএনএ একটা আরএনএ, আর বাইরে হচ্ছে প্রোটিন। তো ভাইরাসটা এভাবেই তৈরি। একটা ভাইরাসের বেসিক্যালি এইটুকুই আছে। তোমাদের কাছে একটু প্রশ্ন করি ভাইয়া, তোমার একটু উত্তর দাও। সেটা হচ্ছে, একটা কোষ হইতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগে? একটা কোষ হইতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগে বলো? একটা কোষ হইতে গেলে তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়। কয়টা? তিনটা। কোষের একটা ঝিল্লি থাকবে। কোষের কি? কোষের একটা ঝিল্লি থাকবে, কোষের সাইটোপ্লাজম থাকবে, এবং কোষের ভিতরে নিউক্লিয় বস্তু থাকবে। নিউক্লিয় বস্তু কি? ডিএনএ অথবা আরএনএ, মানে যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। এর মধ্যে কোনো একটা যদি বাদ পড়ে, আমরা কি ওটাকে কোষ বলতে পারবো? বলতো, কোন একটা যদি বাদ পড়ে, তাহলে কোষে দেখলে তিনটা জিনিস লাগে। আমি তো ওপারে লিখি উপরে, কোষে দেখলে তিনটা জিনিস লাগে। কোষের ঝিল্লি লাগবে, তারপরে সাইটোপ্লাজম লাগবে, আর লাগবে নিউক্লিয় বস্তু বা নিউক্লিয়াস বা নিউক্লিয় বস্তুই লিখি, নিউক্লিয় বস্তু। এই তিনটা জিনিস থাকা লাগবে। ইফ সিঙ্গেল ওয়ান ইজ মিসিং,
then it could be a cell. No, it never be a cell. একটা যদি বাদ যায় এই জিনিসটা কখনোই কি হইতে পারবে না, সেল হইতে পারবে না। ওয়েট, ওকে। তো যেটা বলতেছিলাম যে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকতে হবে। তাহলে এদের শুধুমাত্র কি আছে, এদের শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডটা আছে বা নিউক্লিয় বস্তুটা আছে, আইদার ডিএনএ অথবা আরএনএ, আর কিছুই তো নাই, তাই না? আর তো কিছুই নাই। ওকে, তো বাইরে আছে প্রোটিন, বাইরে আছে প্রোটিন। এই প্রোটিনটাকে ভাইরাসের ক্ষেত্রে আরেকটা নামে ডাকা হয়, অনেকটা কমছে। ভাইরাসের ক্ষেত্রে প্রোটিনটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? সেটা হচ্ছে ক্যাপসিড। কি নামে ডাকা হয় ভাইয়া? ক্যাপসিড। কি নামে ডাকা হয়? ক্যাপসিড। কি নামে ডাকা হয়? ক্যাপসিড। আবার বলি, ক্যাপসিড। হোয়াট ইজ ক্যাপসিড? যদি আমি প্রশ্ন করি একটু কমেন্টে উত্তর দাও, ক্যাপসিড কি? কুইকলি কমেন্টে উত্তর দাও ভাইয়ারা। হোয়াট ইজ ক্যাপসিড বলো। তোমার নিজের ভাষায় লেখো, তোমার নিজের ভাষায় কমেন্টে আমাকে লেখো, নিজের ভাষায় কমেন্টে লেখো হোয়াট ইজ ক্যাপসিড। ক্যাপসিড জিনিসটা কি? প্রোটিন। ক্যাপসিড হচ্ছে প্রোটিন। আচ্ছা, কার প্রোটিন? ভাইরাসের প্রোটিন। কার প্রোটিন? ভাইরাসের দেহের বাইরের প্রোটিন। তাহলে আমি আবার বলি, একটা ভাইরাস তার দেহের ভিতরে কেন্দ্রীয় বস্তু হিসাবে, কেন্দ্রীয় বস্তু কেন বলতেছি, একদম মাঝখানে আছে, কেন্দ্রীয় বস্তু হিসেবে আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। এটাকে বলা হবে নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু। নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু, কারণ এটা কেন্দ্রে আছে, ভেতরে আছে। আর ঠিক তার বাইরে থাকবে হচ্ছে প্রোটিনের আবরণী। কার আবরণী? প্রোটিনের আবরণী। কার আবরণী? প্রোটিনের আবরণী। বাইরে নিউক্লিক, ভিতরে নিউক্লিক অ্যাসিড, বাইরে প্রোটিন। এই প্রোটিনের আবরণীটাকে ক্যাপসিড নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ক্যাপসিড নামে ডাকা হয়। দ্যাট ইজ ভাইরাস। এটাই হচ্ছে ভাইরাস। আচ্ছা, খেয়াল করো, এই প্রোটিনটা একসাথে আছে, এই প্রোটিনটা একসাথে পুরোটা মিলে একটা প্রোটিন। এই প্রোটিনটা কি আগেরটার মতো? এটা বি, এটা ধরো এ। এ আর বি এর ক্যাপসিড কি একরকম? না। বি এর ক্যাপসিড গুলা খন্ড 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 খন্ড। বি এর ক্যাপসিডটা পুরাপুরি প্রকোষ্ঠ, তাই না? যাদের ক্ষেত্রে ক্যাপসিড এরকম খন্ড 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 ইউনিটে ভাগ করা, এইগুলাকে বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলে ভাইয়া? ক্যাপসোমিয়ার। এগুলাকে বলে কি? ক্যাপসোমিয়ার। কি বলে ভাইয়া? ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসোমিয়ারকে আমি কি সংজ্ঞায় ডাকতে পারি? ক্যাপসোমিয়ারকে বলতে পারি ভাইরাসের দেহের বাইরের যে বহিস্থ প্রোটিন আবরণী থাকে, সেই প্রোটিন আবরণীটা খন্ড খন্ড থাকে, সাব ইউনিটে ভাগ করা থাকে, ওইটাকে বলা হবে ক্যাপসোমিয়ার। কি বলা হবে? ক্যাপসোমিয়ার। ভাইয়া ফার্স্ট থেকে আবার একটু রিভাইস। ফার্স্ট থেকেই তো বললাম মিয়া, এক কথা বারবার কও, ফার্স্ট থেকেই তো বললাম, পুরাইটাই তো নতুন করে কইলাম। এই কইছি না? এই প্রথম থেকে কইছি না? আবার এই এই বলতো, এই বাকিটা বল। প্রথম থেকে কইছি না? একেবারে শুরু থেকে কইছি না? কইছি না? হ্যাঁ, আমি কি মিছা কথা কইতেছি রাসেল ভাই? আমি কি মিছা কথা কইতেছি? আমি কি মিছা কথা কই রাসেল ভাই? চশমা নিয়ে তো সেই ফ্লেক্স নিতে পারতেছি, সেই ফ্লেক্স। ওকে, তো এই হচ্ছে প্রোটিন। তাহলে ক্যাপসোমিয়ারটা কি? প্রোটিন আবরণীটা যখন খন্ড 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 হয়ে যায়, তখন এটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার, ক্যাপসিডিস, ক্যাপসোমিয়ার। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, এই প্রোটিনটার বিশেষ কাজ কি? এই প্রোটিনটার বিশেষ কাজ কি ভাইয়া? ক্যাপসোমিয়ার কি প্রতিটা খণ্ডকে বোঝায়? হ্যাঁ, এক একটা খণ্ডকে ক্যাপসোমিয়ার।
তোমাদের কেমনে বুঝাই? আঙুরের থোকা দেখছো না? আঙুরের থোকা, আঙুরের থোকা। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি এটা একটু সুন্দর করে বুঝাই। ওয়েট ওয়েট ওয়েট, ওই ব্রাউজার কই, ব্রাউজার কই? ও আচ্ছা, ব্রাউজার তো এই নে, ইন্টারনেট ব্রাউজার। এই তো ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজারটা নিয়ে আসি আমি তোমাদের জন্য। তো এই যে ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজারে আমি এখন একটু গুগল আনবো। এই যে গুগল, এই যে গুগল, গুগলে আমি লিখবো হচ্ছে গ্রেপ, গ্রেপস, গ্রেপস, গ্রেপ বানান, GRAPES, গ্রেপস, গ্রেপস। এটা কই আসে রে ভাই? ডান, গ্রেপস। দেখো, আরে আঙ্গুর, আঙ্গুর রে আঙ্গুর। আচ্ছা, এই ধরো আঙ্গুর। আমি যেটা খুঁজতেছি, একটা ছবি খুঁজতেছি, এটা তোমাদের ভালো করে বুঝাইতে পারবো। আচ্ছা, এই ছোট দিয়ে দেখাই, এটা দিয়ে খুব সুন্দর করে আমরা তোমাকে ইয়েটা বুঝাইতে পারবো। বুঝছে? আচ্ছা আইসে, এটা আমি এখন কেটে দিব। কেমনে জানি কাটে? ইয়েস, এই দেখো, এই যেটা একদম ক্লিয়ারলি দেখানো যাবে। এই যে আঙুরের ছবি, খেয়াল করো, এই যে এই জায়গাটা খেয়াল করো। এখন এটা খেয়াল করো, আঙ্গুর, ঠিক আছে? রোজা ভেঙে যাবে। আরে না রে, রোজা ভাঙবে না। এই যে আঙ্গুর, খেয়াল করো, আঙ্গুরের এখানে আমার যে দণ্ডটা আছে, এই যে ডান্ডাটা, ডান্ডাটা আছে, এই ডান্ডা কি ভিতরেও আছে না? ডান্ডাটা দেখো তো, এই ডান্ডা কি ভিতর দিকেও আছে না? ডান্ডাটা, ডান্ডা কি পুরোটা জুড়ে গেছে না? তারপর সেখান থেকে বোটায় বোটায় হয়েছে। তাহলে এই যে ডান্ডাটা, এই ডান্ডাটাকে চিন্তা করো কেন্দ্রীয় বস্তু হিসাবে, এটাকে চিন্তা করো ডিএনএ অথবা আরএনএ, ঠিক আছে? আর আঙুরের যে একটা খণ্ড, আঙুরের এক একটা খণ্ড, আঙুরের এক একটা খণ্ডকে, এক একটা খণ্ডককে চিন্তা করো হচ্ছে এক একটা ক্যাপসোমিয়ার আকারে, ক্যাপসোমিয়ার আকারে। তাহলে এক একটা আঙ্গুর কি, এক একটা আঙ্গুরের খণ্ড কি বলো? এক একটা আঙ্গুরের খণ্ড কি? এক একটা ক্যাপসোমিয়ার, একটা ক্যাপসোমিয়ার, এক একটা আঙ্গুরের খণ্ডক, এক একটা আঙ্গুরের খণ্ডক হচ্ছে এক একটা ক্যাপসোমিয়ার, আর পুরোটা মিলে ক্যাপসিড। তাহলে পুরোটাই ক্যাপসিড, এক একটা খণ্ড হচ্ছে ক্যাপসোমিয়ার। পুরোটাই ক্যাপসিড, এক একটা খণ্ড হচ্ছে কি ক্যাপসোমিয়ার। আই থিঙ্ক তোমরা বুঝছো, তোমরা আই থিঙ্ক বুঝছো। ফাইন, এখন দেখো এই প্রোটিনটার কাজ কি আসলে? এই প্রোটিনটার কাজ কি? আচ্ছা, করোনা ভাইরাস, করোনা ভাইরাস মানুষে অ্যাটাক করছে, তাই না? করোনা ভাইরাস বাদ দিই, টোবাকো মোজাইক ভাইরাসের নাম শুনছো না 9-10-এ? টোবাকো মোজাইক ভাইরাস, তামাক পাতার মোজাইক ভাইরাস, তামাক পাতায় হয়, তামাক পাতায় হয়। হ্যাঁ, ওইটা কি যায় কলা পাতায় করবে রোগ? বলো, কলা পাতায় রোগ তৈরি করবে না, কলা পাতায় রোগ তৈরি করবে না, তামাক পাতায় করবে। আচ্ছা, তারপরে ধরো ধানের, ধান গাছ টুকরো টুকরা টুকরা হয়ে যায়, ওটা কি ধান গাছে অ্যাটাক না কইরা ওটা কি আখরে অ্যাটাক করবে? করবে না। লেবুর ক্যাঙ্কার একটা ভাইরাসের নাম, লেবুতে দাগ পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ওটা কি লেবুর অ্যাটাক না কইরা পেঁপেরে করবে? পাপাইয়া রিং স্পট ভাইরাস, PRSV, পাপাইয়া রিং স্পট ভাইরাস, পেঁপের গায়ে রিং এর মতো স্পট পড়ে, এটা কি পেঁপের অ্যাটাক না কইরা আমার অ্যাটাক করবে? না। তার মানে ভাইরাস গুলা নির্দিষ্ট জীবকে অ্যাটাক করে, সে যার জন্য তাকে যে অ্যাটাক করবে, কিভাবে চিনবে, কিভাবে যে অ্যাটাকটা করবে, কিভাবে যে অ্যাটাকটা করবে? ভাইরাসের দেহের বাইরে যে প্রোটিনটা আছে না, যে প্রোটিনটা, এই প্রোটিনটাই অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? অ্যান্টিজেন। হোয়াট ইজ অ্যান্টিজেন? বাইরে থেকে আমাদের শরীরে যা ঢুকে এটাকে অ্যান্টিজেন বলে। বাইরে থেকে আমাদের শরীরে যা ঢুকে এটাই অ্যান্টিজেন, আমাদের জন্য অ্যান্টিজেন। অ্যান্টিজেন হচ্ছে একটা পদার্থ বা একটা রাসায়নিক যৌগ বা কিছু, যে কোনো কিছু। তাহলে এর যে প্রোটিনটা, এই প্রোটিনটাই অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, এবং এই প্রোটিনের কারণে এগুলা হয়।
এই প্রোটিনটাই নাকে মুখে বিভিন্ন জায়গায় ঢুকে হাঁচি কাশি এগুলো উদ্রেক করে। প্রোটিনটাই এই কাজগুলো করে, হাঁচি কাশি উদ্রেকটা করে, ক্যাপসিড এই কাজগুলো করে। আর ভিতরে নিউক্লিক অ্যাসিড হচ্ছে তার জেনেটিক বস্তু। তার জেনেটিক বস্তু হিসেবে কি কাজ করতেছে? নিউক্লিক অ্যাসিড কাজ করতেছে। অ্যান্টিজেন ঢুকার পরে অ্যান্টিবডি হবে। হ্যাঁ, অ্যান্টিবডি ঢুকার পরে ওটাকে মারার জন্য আমার শরীর অ্যান্টিবডি বানাবে। অ্যান্টিজেন আমার শরীরে যখন ঢুকবে ওটাকে মারার জন্য পরে আমার শরীরে শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করবে। ঠিক আছে, এই অ্যান্টিজেনের জন্য চোখের মনে আমার সমস্যা হয়েছিল। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম। এখন আরেক প্রকারের ভাইরাস আমি তোমাদের একটু দেখাবো। সেই ভাইরাসটা কেমন? এটার ভিতরে ধরো আমি কি দিব? এটার ভিতরে ধরো আমি ডিএনএ দিলাম, ডিএনএ দিলাম, দ্বিসূত্রকের ডিএনএ দিলাম। বাইরে দিয়া ধরো আমরা গোল একটা প্রোটিন দিলাম। আচ্ছা, প্রোটিনটা তো আমরা নীল কালারে রাখাই, নীল কালারে একটা প্রোটিন দিলাম, বাইরে দিয়ে একটা প্রোটিন দিলাম। দেওয়ার পরে এখন আমি আরেকটা খেলবো। এখন আমি আরেকটা কাজ করব। কি কাজ করব? আমরা এটার বাইরে আরেকটা আবরণ তৈরি করব, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। লিপিড এবং প্রোটিন দিয়ে আরেকটা আবরণ তৈরি করব। কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তো এটার জন্য আমরা সবুজ কালি ব্যবহার করি, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এটা হচ্ছে ধরো লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনের জন্য আমরা লাল কালি ব্যবহার করি। এবার আছে প্রোটিন। লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি এক্সট্রা আরেকটা আবরণ, এবং এই আবরণটা মাঝে মাঝে আমাদের করোনা ভাইরাসের মতো মুকুট আকার লাভ করে, মুকুটের মতো হয়ে যায়, এবং মুকুটের মতো হয়ে যায় মাঝে মাঝে। দেখো কত সুন্দর লাগতেছে না দেখতে, চকচকা রঙিন। মাঝে মাঝে এটা মুকুটের মতো হয়ে যায়, দেখছো মুকুটের মতো হয়ে গেছে। তো এই যে জিনিসটা, এটা অতিরিক্ত আবরণ, এটা একটা বহিস্থ আবরণ। এটা সব ভাইরাসে থাকবে এমন না। এইচআইভি ভাইরাসের আছে, করোনা ভাইরাসের আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আছে, বাট সব ভাইরাসের নাই। এটা হচ্ছে অতিরিক্ত একটা বহিস্থ আবরণ, অতিরিক্ত একটা বহিস্থ আবরণ। এটা কি? এটা হচ্ছে বহিস্থ আবরণ। এটা হচ্ছে বহিস্থ আবরণ, বহিস্থ আবরণ একসাথে, বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস। তাহলে যেই ভাইরাসের কমন তো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড থাকবেই, ডিএনএ এবং বাইরে প্রোটিনটা থাকবেই, এটা ভাইরাস হইতেই হবে। কিছু কিছু ভাইরাসের বাইরে এক্সট্রা একটা আবরণ তৈরি হয়ে যায়, এক্সট্রা একটা আবরণ তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই যে যেটা হয়, এই ভাইরাসগুলোকে বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস বলবে। এবং আবরণটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি ভাইয়া? লিপিড, নীলটা না প্রোটিন দিলাম আর কি, সমস্যা নেই, কালার নিয়ে অত কাছে খেও না। তাহলে এটা লিপিড এবং প্রোটিন নিয়ে তৈরি হবে। কি নিয়ে তৈরি হবে? কি নিয়ে তৈরি হবে? সবাই কমেন্টে লেখো, সবাই কমেন্টে লেখো। মাঝখানে একটা ডিএনএ ভাইয়া, মাঝখানে একটা ডিএনএ, মাঝখানে একটা ডিএনএ। কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, হুইচ ইজ লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন, লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন, লিপোপ্রোটিন। এই ভাইরাসগুলোকে আমরা বলবো লিপো ভাইরাস। কি ভাইরাস? লিপো ভাইরাস। কি ভাইরাস? লিপো ভাইরাস। এই ভাইরাসগুলোকে আমরা কি নামে রাখবো ভাইয়া? লিপো ভাইরাস নামে রাখবো। লিপো ভাইরাস, লিপো ভাইরাস। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে এরা কি হিসেবে কাজ করে। প্রোটিনটা কি হিসেবে কাজ করে? প্রোটিনটা কি হিসেবে কাজ করে বলো? প্রোটিনটা কি হিসেবে কাজ করে? প্রোটিনটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যান্টিজেন হিসেবে কাজ করে। প্রোটিনটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ওকে, তো অ্যান্টিজেন হিসেবে যেহেতু কাজ করতেছে, তার মানে সে দেহের ভিতরে ঢুকে কি করতে পারবে? একটা কোষের ভিতরে ঢুকে কি করতে পারবে? রোগ তৈরি করতে পারবে। কি করতে পারবে? রোগ তৈরি করতে পারবে, রাইট? তাহলে ভাইরাসগুলো দেহের ভিতরে ঢুকে অ্যাক্টিভ হয়ে রোগ তৈরি করে।
ভাইরাসগুলো দেহের ভিতরে ঢুকে অ্যাক্টিভ হয়ে রোগ তৈরি করতে পারে। বাট সে যখন দেহের বাইরে থাকে তখন সে জাস্ট প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড বা ক্যাপসিড এবং নিউক্লিও অ্যাসিড, তখন তাকে বলে নিউক্লিও ক্যাপসিড। তখন সেটা জাস্ট কেমিক্যাল। অর্থাৎ একটা ভাইরাস যখন একটা জীবের দেহে ঢুকতে পারবে, একটা কোষের দেহে ঢুকতে পারবে, তখনই সে অ্যাক্টিভ হবে, তখনই সে রোগ তৈরি করতে পারবে। তাছাড়া সে যখন বাইরে থাকবে তখন সে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় হয়ে থাকবে। আমাদের তদন্ত টিম তাদেরকে খুঁজছে। যখনই সে কোনো জীবদেহের মধ্যে অ্যাটাক করবে, আমাদের তদন্ত টিম সাথে সাথে রাসেল ভাইকে নিয়ে তাকে ধরবে এবং ধরে হত্যা করবে। ততক্ষণ পর্যন্ত সে বাইরে আছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে, নিউক্লিও ক্যাপসিড আকারে আছে, আমরা কিছুই করতে পারছি না। বাট আমাদের নজর সবসময় নিউক্লিও ক্যাপসিডের উপর আছে। যখনই সে রূপ বদলাবে, যখনই সে ভাইরাসে পরিণত হবে, তখনই আমরা তাকে গ্রেফতার করব। ঠিক আছে? তাহলে ওভারঅল যা যা বললাম সবকিছুকে যদি আমি এখন একসাথে করি, আমরা একসাথে করি, তাহলে এখন আমরা কি পাবো? সবগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি পাবো? দেখো, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। স্বাভাবিক। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। আচ্ছা, ভাইরাসকে কি আমি কোষ বলবো? না রে। অকোষীয়। ভাইরাস কি খালি চোখে দেখা যায়? ভাইরাস? অতি আণুবীক্ষণিক। তুমি যে শুধুমাত্র অনুবীক্ষণ দিয়ে দেখতে পারবে এমন না, অতি অনুবীক্ষণ মানে আল্ট্রা মাইক্রোস্কোপ লাগবে। অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। মানে কি? সে শুধু পরজীবী না, সে বাধ্যতামূলক পরজীবী। মানে তাকে জীবন ধারণ করতে হলে অবশ্যই অন্য একজনের ভিতরে ঢুকতে হবে। সে শুধু পরজীবী না, বাধ্যতামূলক পরজীবী। সে বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে? যা জীব দেহের ভেতর সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে। মিলছে? জীবদের ভিতরে ঢুকে সক্রিয় হবে, রোগ সৃষ্টি করবে। জীবদেহের বাইরে নিষ্ক্রিয় বস্তুর ন্যায় বিরাজ করবে। এই হচ্ছে সংজ্ঞা। বুঝছি? তাহলে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যে জীবদের ভিতরে সক্রিয় হয়ে রোগ তৈরি করবে, জীবদের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করবে। পারবো? সংজ্ঞা পারবো সংজ্ঞা? পারবো কিনা? পারবো। ওকে, ডান। তাহলে এই সংজ্ঞা মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার কোনো দরকার নাই। এমনি পারবা, নিজে বলবা। ভাইরাস হচ্ছে ভেতরে নিউক্লিক অ্যাসিড, বাইরে বলেন কি রে ভাই আমার বোনটা এত কাঁদতেছে কেন?
ওকে, তাহলে ভেতরে আছে নিউক্লিক অ্যাসিড, বাইরে আছে প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে তৈরি। অকোষীয়, কারণ তার মধ্যে সাইটোপ্লাজম কোষ ঝিল্লি নাই। বাধ্যতামূলক পরজীবী, কারণ তাকে অবশ্যই জীব হইতে গেলে পরজীবী হইতে হবে। এবং অতি আনুবীক্ষণিক, কারণ খালি চোখে আমরা দেখি না। জীবদের ভিতর থেকে রোগ তৈরি করবে, জীবদের বাইরে সেটা কেমিক্যাল। ডান, হয়ে গেল, হয়ে গেল, পারবো? ডান। এখন আসো, এখন তোমাদের বইয়ের মধ্যে ভাইরাস নিয়ে বহু কাহিনী লিখছে, ভাইরাস দিয়ে বহু কাহিনী লিখছে, বহু আবিষ্কারকের নাম লিখছে। এগুলো আমি এখনই পড়াবো না, আমাদের প্র্যাকটিক্যাল 5টায়, 5টার একটু আগে। তোমাদের বইয়ের মধ্যে বেশ কয়েকটা বৈজ্ঞানিক নাম দিছে, এটা আপাতত স্কিপ করো। কি বলছি বুঝছো? আপাতত স্কিপ, আপাতত স্কিপ, ঠিক আছে? আপাতত স্কিপ। কেন স্কিপ তোমরা পরে বুঝবা, কেন স্কিপ করছি তোমরা পরে বুঝবা। আচ্ছা, এখন তোমাদেরকে একটু বলি ভাইরাসের পরিধিটা কেমন। 1 চামচ সমুদ্রের পানিতে, 1 চামচ সমুদ্রের পানিতে 1 মিলিয়ন পরিমাণ ভাইরাস থাকতে পারে। 1 চামচ সমুদ্রের পানিতে। এবং 1 চামচ মাটিতে, 1 চামচ মাটিতে ভাইরাস থাকতে পারে 10 মিলিয়ন। আরো বলি, পুরো পৃথিবীতে মানুষ আছে কত কোটি বলো তো? পুরো পৃথিবীতে কত কোটি মানুষ আছে বলো? 750 কোটি। পুরো পৃথিবীতে মানুষ আছে কত? 750 কোটি। কিন্তু কিন্তু একটা মানুষের দেহে, একটা মানুষের দেহে ভাইরাসই আছে 1000 কোটি। চিন্তা করো ব্যাপারটা। পুরো পৃথিবীতে মানুষ আছে 750 কোটি, আর একটা মানুষের শরীরে ভাইরাস আছে 1000 কোটি। ভাবা যায় এগুলা? ঠিক আছে, মানে পুরো পৃথিবীতে যতটা মানুষ আছে তার থেকে বেশি পরিমাণ ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে। ভাবা যায় এগুলা? বিশাল না কাহিনীটা? ওকে, তাহলে ভাইরাসের সংখ্যা অনেক বেশি। এবং ভাইরাস এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র না ক্ষুদ্র, ক্ষুদ্র না ক্ষুদ্র, ভাইরাস এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে আমরা যদি একটু মেন বইয়ে যাই, যদি আমরা মেন বইয়ে যাই, একটু আমরা মেন বইয়ে যাব। দেখো, এই যে ভাইরাসের সংজ্ঞা তো আমরা পড়িয়ে ফেলছি। দেখো, ভাইরাস থেকে এই সংজ্ঞাটা প্রথমে পড়তে হবে। আর এটা জিনিস জানতে হবে, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। বিষ, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। এটা একটু দাগাও। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, 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 বিষ। ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। আচ্ছা, ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী বস্তু, যা জীবদের বাইরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, জীবদের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। বুঝছি না এটা আমরা? এই লাইনটা আমরা বুঝছি না? বুঝছি। তাহলে এটি শুধু দাগাও, শুধু এইটুকুই দাগাও, আর কিছু না, শুধু এইটুকুই। ওকে, আর কিছু না। ওই যে ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। এটা দাগাও। নাও, এরপরে কিছু বিজ্ঞানীর কিচ্ছা লেখছে, এগুলো আমরা পড়বো না। বিজ্ঞানীর কিছু কিচ্ছা লেখছে, এগুলো আমরা পড়বো না এখন, না পরে পড়বো আর কি। ওগুলো ছাড়াও আগানো যাবে। দেখো, ভাইরাসের গড় ব্যাস 8 থেকে 300 ন্যানোমিটার। আচ্ছা, পরে সাধারণত পোলিও ভাইরাস এত হতে, তামাকের মোজাইক ভাইরাস এত ন্যানোমিটার পর্যন্ত হয়। দেখাও, পোলিও ভাইরাসের দৈর্ঘ্য 12 ন্যানোমিটার, আর টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য 300 ন্যানোমিটার। ঠিক আছে, এটা দেখাও। অকোষীয় মানে কোষ নাই, অকোষীয় মানে যার কোষ নাই। তারপর দেখো, গবাদি পশুর, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি করা ভাইরাস সব থেকে ক্ষুদ্র, মাত্র 8 থেকে 12 ন্যানোমিটার হয়। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ, পায়ে এবং মুখে ঘা হয়, পায়ে এবং মুখে ঘা হয়, এটা হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার। এবং ভ্যাকসিনিয়া ভ্যারিলা ভাইরাস 300 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, পরে দেখছে গোল আলুর মোজাইক ভাইরাস, গো বসন্ত মানে গরুর বসন্ত ভাইরাস আরো বড় আকৃতির হয়ে থাকে। আর দরকার নেই, আমি যতটুকু দাগাইছি দেখো, এতটুকু দাগাও, এতটুকু দাগাও। তাহলে তো এটা পড়লেও ভাইরাসের মতো হয়ে যায়। কি? তাহলে তো এটা পোলিও ভাইরাসের মতো হয়ে যায়, মানে একটু ডিফারেন্স আছে আর কি, ডিফারেন্স আছে। আর নরমালি এখানে সব থেকে ছোট ভাইরাস হচ্ছে গবাদি পশু ফুট অ্যান্ড মাউথ। গবাদি পশু ফুট অ্যান্ড মাউথটা সব থেকে ছোট। এটা একটু তোমার নোট করে লিখে রাখবা খাতায়, নোট করে লিখে রাখবা খাতার মধ্যে, বা দাগায় রাখবা। আচ্ছা,
এইখানে সংখ্যা দিছে, পরিমাপ একক করে দিছে, এই পরিমাপের একক লাগে না বায়োলজিতে, তোমরা এগুলা ম্যাথে তো পাবাই, এখান থেকে আমার পাওয়ানোর কিছু নাই। ওকে, এইবার আমরা ভাইরাসের প্রকৃতি নিয়ে আলোচনা করব, যেখানে একজন বিজ্ঞানী আছে যিনি বলছেন বিজ্ঞানী লভ মন্তব্য করেন ভাইরাস জীবও না জড়ও না, ভাইরাস ভাইরাসই, অর্থাৎ সে জীবও না সে জড়ও না, সে ভাইরাস। ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ভাইরাস, সে আলাদা একটা সত্তা। ওকে, এবং বিজ্ঞানী স্যালি বলেন ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, অর্থাৎ সে সজীব কোষ এবং জড় বস্তুর মাঝ বরাবর কিছু একটা, সে মাঝ বরাবর কিছু একটা। এখন আমরা কিছু জিনিস পড়তে যাচ্ছি যেগুলা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, এগুলো আমরা এখন পড়তে যাচ্ছি। অর্থাৎ আমরা ভাইরাসের পক্ষে দুই সাইড থেকে প্রমাণ দেখব, দুই সাইড থেকে প্রমাণ। ঠিক আছে, ভাইরাস জড়ও হইতে পারে জীবও হইতে পারে, দুই সাইড থেকে আমরা প্রমাণ দেব। তার মধ্যে একটু তোমাদেরকে আমি বলি, যারা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে, যারা কিনা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে, সাজন ভাই, আমি তো একটা ক্লাসে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, আপনি দেখেন একটু। ওকে, তো এখন কটা কথা তোমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যারা বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করে, যারা বায়োকেমিস্ট্রি নিয়ে গবেষণা করে, বায়োকেমিস্ট্রি মানে বুঝো, বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি মানে জৈব রসায়ন, জৈব যৌগ। বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্টের নাম ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্টের নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি। ওকে, তো যারা বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করে তারা ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো নিয়ে বেশি মাথা ঘামায়, তাদের কাছে ভাইরাস হচ্ছে কেমিক্যাল, বায়োকেমিস্ট্রি। তাহলে যারা বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করে তারা তারা ধারণা করে হচ্ছে ভাইরাসটা জড়, কারণ তাদের জড় নিয়ে কাজ করলে বেশি ভালো। তো যারা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে, যারা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে, যেটা কিনা অণুজীব, মাইক্রোবায়োলজি, অণুজীব মানে মাইক্রোবায়োলজি, তারা ভাইরাসের কোন বৈশিষ্ট্য নিয়ে বেশি ফোকাস করে বলতো? তারা ভাইরাসের কোন বৈশিষ্ট্য নিয়ে বেশি ফোকাস করে? তারা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য নিয়ে বেশি ফোকাস করে। তাহলে যারা প্রাণ রসায়ন অর্থাৎ বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করে তারা ভাইরাসের জড় বৈশিষ্ট্যের দিকে বেশি ফোকাস দেয়, আর যারা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে, অণুজীব বিজ্ঞান নিয়ে কাজ করে, তারা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের দিকে বেশি ফোকাস করে। ওকে, আচ্ছা, এখন আসো আমরা তাহলে প্রথমে একটু বায়োকেমিস্টদের দিকে যাই। আমরা এখন জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো দেখব। আমরা দেখব ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য। আমি একদম সহজ করে কিওয়ার্ড আকারে লিখে দিব, তোমাদের বইয়ে অনেক বড় বড় করছে, আমি তোমাদের কিওয়ার্ড আকারে লিখে দিব। ওকে, এক নাম্বার কথা, সে অকোষীয়, সে অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক। মানে সে এতটাই ছোট যে এত ছোট জীব হইতে পারে না, সে এতটাই ছোট ভাইয়া যে এত ছোট জীব হইতে পারে না, সে এত ছোট জীব হইতে পারে না। ঠিক আছে, এবং প্রথম কথা হচ্ছে জীব হইতে গেলে তো কোষ থাকা লাগবে। কথা সত্য না ভুল আছে রাসেল ভাই? জীব হইতে গেলে কোষ থাকা লাগবে, আর কি কোষ আছে? কোষ নাই, সে জীবই না, সে জীব না। এই কথা বলার পরে কি অন্য কোনো প্রমাণের দরকার আছে? নাই। তারপরেও আমরা চেষ্টা করবো প্রমাণ করার জন্য। কি পরের কথা দেখো, অকোষীয় যখন বলছি তার মানে কি এখানে বুঝতে কোনো বাকি আছে যে তার মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, ফাইবোজোম কিছু থাকবে? রাইবোজোমটাও থাকবে না, তার মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু নাই, কোনো কোষীয় অঙ্গাণু তার মধ্যে নাই নাই নাই। ওকে, তারপর দেখো ওর দেহে কোনো এনজাইম নাই, কোনো
এনজাইম নাই, কোনো বিপাক হয় না, বিপাক নেই, কোনো পরিপাক নেই বা কোনো পুষ্টি নেই, পুষ্টি ক্রিয়া নেই। তার মানে তার মধ্যে কোনো এনজাইম নেই, তার মধ্যে কোনো পরিপাক হয় না, তার মধ্যে কোনো বিপাক হয় না, কিছুই হয় না। হে কোন সি চিড়িয়া হে, কিছুই হয় না। আচ্ছা, তারপরে সে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, স্বাধীনভাবে প্রজননে, সে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, সে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, কিন্তু ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে। নামাজে ব্রেক দিব, কিন্তু ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে, বাট সে স্বাধীনভাবে করতে পারে না। তাকে একটা কোষের ভিতরে ঢুকে তারপর সংখ্যা বৃদ্ধি করতে পারে। কিন্তু আমরা কোষ তত্ত্বের মধ্যে কি পড়ছি? পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। মনে আছে? স্লেডেন, সোয়ান এবং ভার্চুর প্রদত্ত কোষ তত্ত্ব 4 নাম্বার লাইনে লেখা ছিল প্রতিটি জীবই এক বা একাধিক কোষ দিয়ে তৈরি এবং প্রত্যেকটি কোষই পূর্ব সৃষ্ট নতুন কোষ থেকে সৃষ্টি হয়। প্রত্যেক নতুন পূর্ব সৃষ্ট নতুন কোষ থেকে তৈরি হয়। তাহলে স্বাধীনভাবে প্রজনন না ভাইরাস। ওকে, আচ্ছা, তারপরে কি? ব্যাকটেরিয়া রোধী ফিল্টার কাগজ দেশে ফিল্টার যোগ্য না, ফিল্টার যোগ্য নয়। এটা অণুজীব হলে অবভিয়াসলি তাকে ফিল্টার করা যায়, অণুজীব হলে অবভিয়াসলি তাকে ফিল্টার করা যায়, কিন্তু ভাইরাসকে ফিল্টার করা যায় না। আচ্ছা, ভাইরাসকে কেলাসিত বা ক্রিস্টালাইজড করা যায়, ভাইরাসকে কেলাসিত বা ক্রিস্টালাইজড করা যায়, ভাইরাসকে ক্রিস্টাল করা যায়। ক্রিস্টাল, ক্রিস্টাল কি? চিনির দানা একটা ক্রিস্টাল, চিনির দানা একটা ক্রিস্টাল। মিষ্টি দেখছো না, মিষ্টি ক্রিস্টাল। হোয়াট ইজ ক্রিস্টাল? ক্রিস্টাল মানে হচ্ছে যদি কোনো রাসায়নিক যৌগকে তুমি একটা ত্রিমাত্রিক কাঠামো দিতে পারো, তাহলে ওটা হবে ক্রিস্টাল। যেমন ডায়মন্ড একটা ক্রিস্টাল, গ্রাফাইট ক্রিস্টাল। ক্রিস্টাল আর কেলাস একই জিনিস, বা স্ফটিক, এটাকে স্ফটিকও বলা হয়। ঠিক আছে? তাহলে ভাইরাসকে ক্রিস্টাল করা যায়। কি করা যায়? ক্রিস্টাল করা যায়। এটা জ্বরের বৈশিষ্ট্য, এটা জীবকে করার কথা না, বাট ভাইরাসকে করা যাচ্ছে। ভাইরাসকে ক্রিস্টাল করা যায়। 6 নাম্বার, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়। সেন্ট্রিফিউজ করা যায়। সেন্ট্রিফিউজ মানে কি? সেন্ট্রিফিউজ একটা মেশিনের নাম, বলছিলাম না কোষ গঠন চ্যাপ্টারে, জোরে 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 ঘুরাবে, তলানি পড়বে, তলানি পড়বে। এটা কাকে করা যায়? পুরো জড় বস্তুকে করা যায়, জীবকে করা যায় না সেন্ট্রিফিউজ, বাট একে করা যাচ্ছে। মানে সে জীব না, সে জড়, তাকে সেন্ট্রিফিউজ করা যায়। ইভেন তাকে ব্যাপন করা যায়, ব্যাপন ও সাসপেনশন করা যায়, ব্যাপন এবং সাসপেনশন হয় সে। ব্যাপন মানে কি? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে এটা বস্তু যায়। এটা জীব কেন যাবে? এটা বস্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, জীব কেন যাবে? তার মানে সে বস্তু। আর সাসপেনশন কি? সাসপেনশন হচ্ছে ওই যে দেখছো না, বাচ্চাকে কিছু ওষুধ খাইছো না, গুড়া গুড়া থাকে বোতলের মধ্যে, পরে ওটার মধ্যে পানি মিশায় পরে সিরাপ বানায় খাওয়ায়, দেখছো? পানি মিশায় পরে সিরাপ বানায় খাওয়ায় যে কিছু ওষুধ, প্রথমে গুড়া গুড়া থাকে, তার মধ্যে পানি মিশায় তারপর সিরাপ বানায়, এটাকে বলে সাসপেনশন। সাসপেনশন মানে গুড়া গুড়া ছিল, সেটার মধ্যে তুমি যদি পানি গুলাও তাহলে সেটা গুলাই যাবে, এটাকে বলে সাসপেনশন। ভাইরাসকে গুড়া গুড়া করে তার মধ্যে পানি মিশালে তাকে সাসপেনশন বানানো যায়। কোন জীব কি এটা করা সম্ভব? ভাইরাসকে করা যায়। তার মানে ভাইরাস হচ্ছে জীব না, জড়। ঠিক আছে? এই হচ্ছে সাসপেনশন। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে সে উদ্দীপনায় সাড়া দেয় না, উদ্দীপনায় সাড়া নাই। আজকে কি রাত 10:30 তোমাদের কারো সাইকেল আছে? ফিজিক্স বা ম্যাথের কোনো সাইকেল আছে? ফিজিক্স বা ম্যাথের কোনো সাইকেল আছে আজকে রাত 10:30টায়, 10টায় বা 10:30টায়? ও, ম্যাথ আছে না? ও, আমি আজকে ক্লাস একটু তাড়াতাড়ি শেষ করে দিব, যেহেতু ইফতারের টাইম। ঠিক আছে, আমার চোখে এখনো জ্বলতেছে, তো আমি ভাবছিলাম আজকে রাতে আবার একটা এক্সট্রা ক্লাস নিব। আচ্ছা, সমস্যা নেই। আর 9 নাম্বার কথা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোনো এফেক্ট নাই। অ্যান্টিবায়োটিক এর প্রভাব মুক্ত। অ্যান্টিবায়োটিক জিনিসটা কি? অ্যান্টিবায়োটিক সবসময়
অ্যান্টিবায়োটিক সবসময় জীবকে মারে, ব্যাকটেরিয়াকে মারে। অ্যান্টিবায়োটিক সবসময় জীবকে বা ব্যাকটেরিয়াকে মারে, জীবকে বা ব্যাকটেরিয়াকে মারে। ভাইরাসকে কখনো অ্যান্টিবায়োটিক এফেক্ট করতে পারে না, কারণ ভাইরাস জ্বর। ভাইরাসকে কখনো অ্যান্টিবায়োটিক এফেক্ট করে। এই তোমাদের অ্যান্টিবায়োটিক পড়াই নাই, ট্রান্সলেশনে অ্যান্টিবায়োটিক পড়াই নাই, এই পোলাপাইন। এখন যদি কোস পড়াই নাই, একটা ধরে থামলাম। ট্রান্সলেশন অ্যান্টিবায়োটিক পড়াইছি না? অ্যান্টিবায়োটিক কি করে? এই কি করে অ্যান্টিবায়োটিক? কি করে অ্যান্টিবায়োটিক? 5টা অ্যান্টিবায়োটিকের নাম পড়াইছি। ইউনাকে স্টেপ দিয়ে ঠান্ডা করো, ইরিথ্রোমাইসিন, নিওমাইসিন, স্টেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন আর হচ্ছে টেট্রাসাইক্লিন। কি করে অ্যান্টিবায়োটিক? করে এটা কি? ভাইরাস অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ট্রান্সলেশনকে বন্ধ করে দেয়, ট্রান্সলেশনকে বন্ধ করে দেয়, যাতে করে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করতে না পারে, ব্যাকটেরিয়া যাতে মেটাবলিজম করতে না পারে। ভাইরাসের তো এগুলো কিছুই নেই, তো ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিক, ভাইরাসের কোনো কাজ নয়। তারপরও দেখো বলছিলাম যে আমাদের, তারপরও আমরা করোনা হইলে আমরা অ্যান্টিবায়োটিক খাইছি, ডায়রিয়া হইলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, কাজও করে আমাদের। কেমনে কেমনে যে করে আল্লাহ জানে। বাট ওই যে ঝড়ে বক মরে কবিরাজের কেরাম হতে পারে, আমাদের এরকম অ্যান্টিবায়োটিক ভাইরাসে মারার কথাই না। আমাদের নর্মাল ফ্লু সর্দি জ্বর হইলে, ভাইরাল জ্বর সর্দি হলে আমরা অ্যান্টিবায়োটিক এবার কাজও করে, অ্যাজিথ্রোমাইসিন। তারপরে অ্যাজিথ্রোমাইসিন তো কমন অ্যান্টিবায়োটিক, করোনার কমন অ্যান্টিবায়োটিক ছিল, বাট করার কথা না। ঠিক আছে, ওকে। তো একজন বলছো যে ভাইয়া ফিল্টার যোগ্য নয় মানে কি? ব্যাকটেরিয়াকে ফিল্টার করা, ফিল্টার আছে না বাসায়? ফিল্টার, ব্যাকটেরিয়া ফিল্টার করা যায় না, ভাইরাস করা যায় না, ফিল্টার যোগ্য নয়। ফিল্টার কি বুঝো না? ছাকা 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 কি জানি বলে, পরিস্রাবণ না কি জানি বলে, এটাকে ফিল্টার করা যায় না। ভাই রিপ্লাই দেন, কিসে রিপ্লাই দিব? কিতা? ভাইরাস মানে হচ্ছে পাতন, পাতন, পাতন। ওকে, কিন্তু জ্বর হলে অ্যান্টিবায়োটিক খান, খাই, কাম করে এই জন্য খাই। আসলে তো কেমনে যে করে আল্লাহ জানে। ওকে ভাই, 4 আর 6 বলবেন, 4 তো বলে দিলাম। সোজা সেন্ট্রিফিউজ করা যায়। সেন্ট্রিফিউজ একটা মেশিনের নাম। কোন একটা কিছুকে টেস্ট টিউবে নিয়ে, সেন্ট্রিফিউজ মেশিন এরকম খোপ খোপ থাকে, ওখানে বসালে সেন্ট্রিফিউজ মেশিনটা জোরে 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 ঘুরে, জোরে 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 ঘুরলে ওই জিনিসটা, ওই মিশ্রণটা কি কি দিয়ে তৈরি সবগুলো পৃথক হয়ে আলাদা আলাদা হয়ে যায়, এটাকে সেন্ট্রিফিউজ বলে। তলানি হয়ে যায়। তো ভাইরাস কিরকম তলানি করা যায়। ওকে, কেলাস মানে ক্রিস্টাল, কেলাস মানে ক্রিস্টাল, ক্রিস্টাল মানে স্ফটিক। যেমন মিশ্রির কথা চিন্তা করো, চিনির মিশ্রি, তাহলে বুঝবা স্ফটিক কি। কোন একটা রাসায়নিক যৌগকে যদি তোমার ত্রিমাত্রিক গঠন দেওয়া যায়। সবগুলাই আরেকবার বলেন ভাই, 9 নাম্বারটা আরেকবার বলেন। 9 নাম্বারটা তো এইমাত্র বললাম যে অ্যান্টিবায়োটিক ভাইরাস কোনো এফেক্ট করতে পারে না, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মারে, ভাইরাস মারতে পারে না, অ্যান্টিবায়োটিক জীবকে মারে, ভাইরাস তো কোনো জীবই না, অ্যান্টিবায়োটিকের কোনো এফেক্ট নাই, আর কিছু কইতাম না, শেষ খতম। এবার আসো, এবার আমরা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলো দেখব। ভাইরাসের কি বৈশিষ্ট্য? জীবীয় বৈশিষ্ট্য, জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাস কি কি কারণে ভাইরাসকে আমরা জীব বলতে পারি? ভাইরাসকে কি কি কারণে আমরা জীব বলতে পারছি? এটা তো অনেকগুলা। আচ্ছা, একটা দিয়ে শেষ করে দিই, নামাজে তো পড়তে হবে, নামাজের টাইম হয়ে গেছে। ওকে, প্রথম কথা, সে সংখ্যা বৃদ্ধি করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে। সংখ্যা বৃদ্ধি যদি কেউ করতে পারে, তার অবশ্যই জীবন আছে। কেন ভাইরাস কি সংখ্যা বৃদ্ধি করতে পারে না জীবের দেহের মধ্যে ঢুকা? পারে তো। তো ভাইরাস যেহেতু সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে, ভাইরাস যদি সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে, তার মানে সে কি? সে জীবের মতো কাজ করতেছে। ওকে, তারপরে কি? অনুরূপ ভাইরাস তৈরি করতে পারে, মানে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে নিজের মতো করে একটা ভাইরাস তৈরি করতে পারে, যেটা কিনা জীবের ক্ষেত্রেই সম্ভব। তারপরে কি? ভাইরাসের ভিতরে ডিএনএ আরএনএ আছে, ডিএনএ ও আরএনএ আছে, এটা জীবের থাকে। ডিএনএ এবং আরএনএ আছে, এটা বড় প্রমাণ সে জীব হইতে পারে, কারণ ডিএনএ আরএনএ তো জড় বস্তু থাকবে না। ঠিক আছে, সে হচ্ছে পরজীবী বা বাধ্যতামূলক পরজীবী, সে হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, একটা জীব না হলে সে পরজীবী হইতে পারে? পরজীবী নামের মধ্যে তো জীব আছে, পরজীবী নামের মধ্যে তো জীব আছে, পরজীবীর নামের মধ্যে তো জীব আছে, তাই না? আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে তার মিউটেশন, ভাইরাসের মিউটেশন বা পরিব্যক্তি এন্ড ভেরিয়েশন হতে পারে। ভাইরাসের মিউটেশন কিংবা ভেরিয়েশন হয়। ভাইরাসের মিউটেশন অথবা ভেরিয়েশন। মিউটেশন কি পড়াইছি? জেনেটিক পরিবর্তন, ডিএনএ থেকে ডিএনএ হওয়ার সময়, ডিএনএ থেকে ডিএনএ হওয়ার সময় 3 নাম্বারটা নাকি বুঝে নাই একজন, কেমন লাগে? সংজ্ঞা পড়াইছি এটা দিয়ে, এখন কয় 3 নাম্বার বোঝা নাই।
কিতা করতাম কও? মিউটেশন মানে জেনেটিক পরিবর্তন। ডিএনএ থেকে ডিএনএ হওয়ার সময় জিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। জিনের মধ্যে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এটাকে বলে মিউটেশন। জিনের পরিবর্তন হলে বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। জিনের পরিবর্তন হলে কি হবে? বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। বৈশিষ্ট্যের পরিবর্তন হলে আলটিমেটলি কি হবে? নতুন একটা জীব তৈরি হয়ে যাবে, তখন এটাকে বলে ভেরিয়েশন। যেমন ভেরিয়েন্ট, করোনার কি অনেকগুলো ভেরিয়েন্ট না? করোনার কি অনেকগুলো ভেরিয়েন্ট না? করোনা ইভেন 4টা প্রজাতির করোনা আছে, 4টা টাইপের করোনা আছে। এর মধ্যে 3টা জেনেটিক, একটা নন জেনেটিক। জেনেটিক গুলো মানুষের প্রাণীকে অ্যাটাক করে, নন জেনেটিক প্রাণীকে অ্যাটাক করে না। তবে টাইম টু টাইম ভাইরাসের প্রকৃতি চেঞ্জ হয়, এটাকে বলা হয় ভেরিয়েশন বা ভেরিয়েন্ট। লোকি দেখছো? লোকি, লোকি ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট মানে হচ্ছে তার টাইপ, ভেরিয়েন্ট। আর ভেরিয়েন্টটা কেমনে হয়? মিউটেশনের কারণে হয়, জেনেটিক পরিবর্তনের কারণে হয়। ঠিক আছে, জেনেটিক পরিবর্তন মানে মিউটেশন। আর জেনেটিক পরিবর্তন বড় আকার ধারণ করে নতুন একটা প্রজাতি যখন হয়ে যায়, তখন এটাকে বলা হয় ভেরিয়েশন। মিউটেশন এন্ড ভেরিয়েশন। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি? এদের অভিযোজন ক্ষমতা আছে। অভিযোজন ক্ষমতা আছে। দেখো, কিছু টাইপের ভাইরাস আছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাই করে। যেমন বার্ড ফ্লুর নাম শুনছো? বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। বার্ড ফ্লু পাখির হয়, সেখান থেকে আবার মানুষেরও হয়। তার মানে তারা কি তাদের পোষক দেহ চেঞ্জ করতেছে। সোয়াইন ফ্লু শুকরের হয়, সেখান থেকে আবার মানুষের হয়। এইচআইভি এইডস প্রথমে ছিল বানরের, তারপর হয়েছে মানুষের। করোনা ধারণা করে প্রথমে বাদুরের ছিল, তারপর সেটা মানুষের হয়েছে। তার মানে কি? তারা তাদের হোস্ট চেঞ্জ করতেছে, তারা তাদের পোষক দেহ পরিবর্তন করতেছে। তাহলে কি তাকে অভিযোজন করতে হবে? সে যদি মুরগি থেকে মানুষের কাছে আসে, পাখি থেকে মানুষের কাছে আসে, নতুন একটা পরিবেশে তাকে কি অ্যাডাপ্ট করতে হবে না? নতুন একটা জীবদেহ শরীরে তাকে কি অভিযোজিত হইতে হবে? তার মানে ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে। বুঝছি? আচ্ছা, তারপরে কি? এর জেনেটিক রিকম্বিনেশন হয়, জিনগত পুনর্বিন্যাস। এর জিনগত পুনর্বিন্যাস হয়, পুনর্বিন্যাস, যেটাকে আমরা ইংলিশে বলি জেনেটিক রিকম্বিনেশন। এটাকে বলা হয় জেনেটিক রিকম্বিনেশন। এটা আবার কি জিনিস? জিনগত পুনর্বিন্যাস মানে কি? জিনগত পুনর্বিন্যাস মানে হচ্ছে একটা ভাইরাসের ডিএনএ এর মধ্যে ডিএনএটা বের করে তুমি অন্য একটা ভাইরাস মানে অন্য একটা ডিএনএ অ্যাড করতে পারবা। মানে একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ কে যুক্ত করা, একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ কে যুক্ত করা, এটাকে জেনেটিক রিকম্বিনেশন বলা হয়। ভাইরাস দিয়ে এটা করা যায়। এটা আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারে ভালো করে দেখবো। এটা বলতে স্কিপ থাকুক, জীব প্রযুক্তিতে আমরা ভালো করে দেখবো। ওকে।
ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। ভাই, শুনতে পারতেছো আমার কথা? কথা শুনতে পারতেছো? আসো, তাহলে আমরা এবার বই থেকে দাগাই। ওকে, তো ভাইরাসের দুই টাইপের বৈশিষ্ট্য আছে। ভাইরাসের দুই টাইপের বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য যেটাকে আমরা বলতেছি জড় রাসায়নিক বৈশিষ্ট্য, আরেকটা বৈশিষ্ট্য যেটাকে আমরা বলতেছি জীবীয় বৈশিষ্ট্য। ওকে, জড় রাসায়নিক বৈশিষ্ট্য দাগাও। অকোষীয়, অতি আণুবীক্ষণিক, কোনো অঙ্গাণু নাই, এর কোনো এনজাইম নাই, ফলে পুষ্টিক্রিয়া নাই, সে স্বাধীনভাবে প্রজনন কম না। ব্যাকটেরিয়া যদি ফিল্টার দিয়ে তাকে ফিল্টার করা যায় না, তাকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, সাসপেনশন করা যায়। জীবকোষের বাইরে সে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, তার কোনো বৃদ্ধি নাই এবং সে উদ্দীপনায় সাড়া দেয় না। সে জাস্ট প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। ভাইরাসে অ্যাসিড, ক্ষার এবং লবণ এগুলো তার উপর কোনো এফেক্ট করতে পারে না। সব আমরা পড়াইছি, দাগাই দিলাম। ওকে, দাগাই ফেলো। জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। নতুন সৃষ্ট ভাইরাস মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় রাখে, অর্থাৎ ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। তার ভিতর ডিএনএ আরএনএ আছে, সে বাধ্যতামূলক পরজীবী, সে মিউটেশন এবং ভেরিয়েশন তৈরি করতে পারে। লাগাও। এদের অভিযোজন ক্ষমতা রয়েছে এবং এদের জিনগত পুনর্বিন্যাস ঘটে, জেনেটিক রিকম্বিনেশন ঘটে। এরপরে দেখো একটা কথা আছে, নোভেল করোনা ভাইরাসের ডিলিশন ঘটতে দেখা যাচ্ছে। এটা অনেক আগের কথা। ডিলিশন মানে তার জেনেটিক চেঞ্জ, যে মিউটেশন যেটাকে বলতেছি, মিউটেশন এন্ড ডিলিশন, যা এর সংক্রমণ ক্ষমতা হ্রাস করে। অর্থাৎ যত নতুন নতুন টাইপ তৈরি হবে তত তার ভেরিয়েন্টটা দুর্বল হবে, বাট এটা সবসময় প্রযোজ্য না। কারণ নতুন 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 ভেরিয়েন্ট হইতে হইতে আমরা কি খেয়াল করছি, মাঝখানে এমন একটা ভেরিয়েন্ট বের হয়ে গেছে যেটাকে ডেল্টা ভেরিয়েন্ট নাম দিছিল। মনে করে দেখো তো, ডেল্টা ভেরিয়েন্ট, ইন্ডিয়া থেকে যেটা আসছিল, এবং ওটা অনেক বেশি খারাপ অবস্থা তৈরি করছিল, মনে আছে? তার মানে ডিলেশন বা ভেরিয়েশন হইলে যে সব দুর্বল হবে এমন কিন্তু না, খুব মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে। ওকে, প্রাণ রসায়নবিদগণ, দেখো এখানে লিখছে প্রাণ রসায়নবিদগণ। প্রাণ রসায়নবিদগণ বলতে কি বোঝায়? বায়োকেমিস্ট, যারা বায়োকেমিস্ট। প্রাণ রসায়নবিদগণ ভাইরাসের জড় বৈশিষ্ট্যকে প্রাধান্য দেন, এবং আর অণুজীব বিজ্ঞানগণ ভাইরাসের জীব বৈশিষ্ট্য গুলাকে বেশি প্রাধান্য দেন। এই জন্যে ভাইরাসকে জীব জ্বরের সেতু বন্ধন বলা হয়। এইটাই সৃজনশীলে আসে, সৃজনশীলে এই প্রশ্নটা আসে, সিকিউতে এই লাইন দিয়ে প্রশ্ন আসে, ভাইরাসকে কেন জীব ও জ্বরের সেতু বন্ধনকারী বলা হয়? পারবা? ভাইরাসকে কেন জীব ও জ্বরের সেতু বন্ধনকারী বলা হয়? এই প্রশ্ন যদি আসে তখন তোমরা কিছু জীবীয় বৈশিষ্ট্য বলবা, কিছু জড় বৈশিষ্ট্য করবা। একজন বিজ্ঞানীর ডায়লগ লিখবা যে অমুক বিজ্ঞানী বলছে এটা জীব ও জ্বরের সেতু বন্ধনকারী, তাহলে ফুল নাম্বার পেয়ে যাবা। 5 5 10 লাইন বা 6 6 12 লাইন লিখলে ফুল নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, আজকে ক্লাসটা আমি একটু তাড়াতাড়ি শেষ করব, 5:30টায়। আমার হচ্ছে একটু মেডিকেলে যেতে হবে আজকে। হ্যাঁ, মেডিকেলে যেতে হবে আজকে। আমাদের মেডিকেলে আমাদের ব্যাচে আর কি, SD6 ব্যাচ, আমাদের ডেন্টাল ইউনিটের ব্যাচে আজকে হচ্ছে একটা ইফতারের একটা আয়োজন করা হয়েছে। সো এখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে, বুঝছো? সো এখান থেকে শেষ করে দৌড় দেওয়া লাগবে আমাকে, এই জন্য আজকে ক্লাসে তাড়াতাড়ি শেষ করবো। তবে আমি মাঝখানে আরেকটা এক্সট্রা ক্লাস তোমাদের নিব, শেষ করতে হবে তো, তাই না? তো সেই এক্সট্রা ক্লাসটা তোমরা কবে করবে একটু জানাই দাও। কালকে পারবো না, কালকে একটু প্যারা আছে। কালকে কি বার? বৃহস্পতিবার, শুক্রবার। কবে করাবো? শুক্রবার একটু লম্বা টাইম পড়তে পারবো না আমরা ভাইয়ারা? শুক্রবার কি একটু লম্বা টাইম পড়তে পারবো? শুক্রবার কি একটু লম্বা টাইম পড়তে পারবো? আচ্ছা, শুক্রবার কি তোমাদের রাতে কারো ব্যাচ আছে? রাত 10টা 10:30টার দিকে শুক্রবারে? রাত 10টা 10:30টার দিকে কারো ব্যাচ আছে? ও, শুক্রবার সকালে আর দুপুরে যদি পড়াই? শুক্রবার সকালে দুপুরে যদি পড়াই? সকালে আর দুপুরে? ঠিক আছে, মজা করে পড়াবো, প্যারা লাগবে না, চাপ হবে না, সমস্যা নাই। চলো আজকে কতটুকু আগে মজায় দেখি। আচ্ছা, এবার চলো আমরা ভাইরাসের ভৌত গঠন, এগুলো আমরা সব পড়ে ফেলছি, এখান থেকে খালি দাগাই দিব। দেখো কি বলছে, কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় বস্তু হলো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ, তবে একসাথে দুটার মধ্যে থাকবে না। নিউক্লিক অ্যাসিড অঞ্চলটাকে নিউক্লিওয়েড বলে, এটা আমরা অনেক আগেই জানছি। যে জায়গায় নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ আরএনএ থাকে ওই জায়গাটাকে নিউক্লিওয়েড বলে। মাথায় রাখতে হবে, ডিএনএ আরএনএ একসাথে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। ডিএনএ আরএনএ একসাথে থাকবে না, ডিএনএ আরএনএ একসাথে থাকবে না, এটা মাথায় রাখতে হবে, যে কোনো একটা থাকবে।
কেন্দ্রীয় বস্তুকে ঘিরে ক্যাপসিড তথা প্রোটিন আবরণ রয়েছে। ঠিক আছে, ক্যাপসিডের সাব ইউনিটকে বলা হয় ক্যাপসুমিয়ার। ক্যাপসুমিয়ারের সংখ্যা ও ধরন বিভিন্ন প্রকার ভাইরাসে বিভিন্ন রকম হয়ে থাকে। ক্যাপসিডের বহিস্থ আবরণ মসৃণ বা কণ্টকায়িত হতে পারে, কণ্টকগুলোকে স্পাইক বলে। মানে বলছে যে বাইরের যে আবরণটা, প্রোটিনের আবরণটা অনেক সময় প্লেন হইতে পারে, অনেক সময় কাটা 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 খাচ কাটা খাচ কাটা খাচ কাটা খাচ কাটা হইতে পারে। খাচ কাটা খাচ কাটা খাচ কাটা খাচ কাটা খাচ কাটা হইলে এটাকে স্পাইক বলবে। কি বলবে? স্পাইক বলবে। কোনটাতে স্পাইক আছে। কোন কোন ভাইরাসের ক্যাপসিডের বাইরে, ক্যাপসিডকে ঘিরে একটা পুরো আবরণ যায়, তাকে এনভেলাপ বলে। সাইজ পাওয়া লাগবে না, এটাকে এনভেলাপ বলে। ওই যে বহিস্থ আবরণটার কথা বলছে আর কি। বহিস্থ আবরণের আরেক নাম হচ্ছে এনভেলাপ। বহিস্থ আবরণের আরেক নাম কি? এনভেলাপ। বহিস্থ আবরণের আরেক নাম কি? এনভেলাপ। দেখো পরে আবার এই জিনিসগুলো আবার বলছে, এগুলো আবার বলছে, আমি সব কিন্তু পড়াই ফেলছি তোমাদেরকে। দেখো কি বলছে, নিউক্লিক অ্যাসিড, ভাইরাসের কেন্দ্রবস্তু নিউক্লিক অ্যাসিড, নিজস্ব ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক ধরনের হয়। কখনো কোনো ভাইরাসে একই সাথে ডিএনএ আরএনএ একসাথে অবস্থান করে না, একসাথে ডিএনএ আরএনএ অবস্থান করবে না। এগুলো সব পড়াইছি না, শুরুতে পড়াই দিছি না এগুলো সব? আচ্ছা এটার কথা বলছে, খেয়াল করো। অধিকাংশ উদ্ভিদ ভাইরাস আরএনএ, অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ থাকে, তবে এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার এই বইয়ের মধ্যে ডায়লগটা লিখছে না, প্রাণী ভাইরাস গুলো ডিএনএ দিয়ে আর উদ্ভিদ ভাইরাস গুলো আরএনএ দিয়ে, বইয়ের মধ্যে ডায়লগটা লিখছে না, বইয়ের মধ্যেই দেখবা যত ভাইরাস আছে প্রাণী সবই আরএনএ। এমনকি করোনা ভাইরাস আরএনএ, এইচআইভি আরএনএ, ম্যাক্সিমামই আরএনএ, ডেঙ্গু আরএনএ, চিকুনগুনিয়া আরএনএ, জিকা আরএনএ, ইবোলা আরএনএ, তারপরে নিপা ভাইরাস আরএনএ, বেশিরভাগ আরএনএ ভাইরাস। ডায়লগটা কেমনে যে লিখছে, অধিকাংশ উদ্ভিদ ক্ষেত্রে আরএনএ আর প্রাণীর ক্ষেত্রে ডিএনএ। আর আসলে মানুষের হিসাব করে লাভ নাই, গাছপালা তো পৃথিবীতে অভাব নাই। বাট নর্মালি আমরা ওভারঅল দেখলে আমাদের মনে হয় কি মানুষকে আরএনএটাই বেশি মনে হয় অ্যাটাক করতেছে। আসলে আরএনএ ভাইরাসকে উদ্ভিদকে অ্যাটাক করবে, ডিএনএ ভাইরাস গুলো প্রাণীকে অ্যাটাক করবে। ওকে, ক্যাপসিড, ক্যাপসিড নিয়ে আবার দেখো কি বলছে। ক্যাপসিডটা কি দিয়ে তৈরি? প্রোটিনের সাথে লিপিড স্টার্চ থাকে। ক্যাপসিডের ভেতরে বস্তুকে ডিএনএ সুরক্ষা করে এবং এটি অ্যান্টিজেন হিসেবেও কাজ করে, সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে। পড়ছি এগুলা, বলছি এগুলা, সর্দি জ্বরে যে হাঁচি তৈরি করে, আমি হাঁচি দিয়ে দেখাইছি না তোমাদেরকে? দেখাইছি না? ওকে ডান, আগাবো আগাবো। বহিস্থ আবরণ, এই যে আসছে বহিস্থ আবরণ। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বাইরে একটা এক্সট্রা আবরণ পাওয়া যায়, মনে আছে? লিপো ভাইরাস, লিপো ভাইরাস, হ্যাঁ লিপো ভাইরাস, হ্যাঁ ওকে। কোন কোন ভাইরাস, যেমন উদাহরণগুলো লাগবে কিন্তু, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের আরো একটা আবরণ থাকে। হ্যাঁ, এটি রাসায়নিকভাবে সাধারণত লিপিড, লিপোপ্রোটিন, শর্করা, ফ্যাট ইত্যাদি দিয়ে গঠিত। লিপিড বা লিপোপ্রোটিনের স্তরের একককে পেলপোমিয়ার বলা হয়। এটা পেপলোমিয়ার হবে, আসলে এটা পেপলোমিয়ার হবে, নতুন বইতে পেপলোমিয়ার করা। লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাসও বলা হয়। আমি একটু এটা তোমাদের একটু দেখাই, এই পেপলোমিয়ার জিনিসটা একটু তোমাদের একটু বুঝাই। পেপলোমিয়ার জিনিসটা কি? পেপলোমিয়ার জিনিসটা কি একটু বুঝাই। দেখো প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোকে কি বলছিলাম? ক্যাপসিডের ক্ষুদ্র ক্ষুদ্র একককে কি বলছিলাম? এনভেলাপ আর বহিস্থ আবরণের মধ্যে একই, একই বাবা, একই একই বাবা, এনভেলাপ বহিস্থ আবরণ একই। আচ্ছা তাহলে প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমি কি বলছিলাম? ক্যাপসুমিয়ার বলছিলাম। আচ্ছা এইটার কি আছে? বাইরে লিপিড এবং প্রোটিন নির্মিত একটা আস্তরণ আছে, এটা লিপোভাইরাস, ওদের বহিস্থ আবরণ আছে। এইখান থেকে আমি একটা একক নিব, এখান থেকে আমি একটা একক নিব, একক মানে ইউনিট বা একটা খন্ডাংশ নিব, একটা একক নিব। ধরো আমি এই এককটুকু নিলাম, মানে এটা হচ্ছে একক, মানে এটার মধ্যে সবকিছু আছে, মানে পুরোটার মধ্যে যা আছে এইটুকুর মধ্যে তা পাবো। এইটাকে আমরা পেপলোমিয়ার বলবো, এটাকে আমরা বলবো পেপলোমিয়ার। যদিও অনেকের বই পেলপোমিয়ার দেওয়া, এটা আসলে পেপলোমিয়ার হবে। এটা কি হবে? পেপলোমিয়ার হবে। আমার বাচ্চা গেলে পেপলোমিয়ারই পড়ে আসছি, হঠাৎ করে এটা কেন কেন যে পেলপোমিয়ার হয়ে গেছে আমি বুঝলাম না। দেখো নতুন আপডেট বইয়ের মধ্যে পেপলোমিয়ার দেওয়া, দেখছো? এই যে পেপলোমিয়ার হবে, আমরা বাচ্চাকাল থেকে পেপলোমিয়ারই পড়ে আসছি। ওকে, পেপলোমিয়ার বলে। তাহলে পেপলোমিয়ার বুঝছি, পেপলোমিয়ার বুঝছি, এ বাবারা পেপলোমিয়ার বুঝছি। কথা ঠিক না ভেজাল আছে? কথা ঠিক না ভেজাল আছে?
ওকে, এখন আসো একটু মজা হবে, মজা। এখন আমরা বিভিন্ন আকৃতির ভাইরাস শিখবো। ইয়ে ইয়ে, বিভিন্ন আকৃতির ভাইরাস শিখবো এখন আমরা। এটাই তো সেই মজার পার্ট, এটাই তো আমি পড়াইতে চাইতেছি, আকৃতিগত ভাবে ভাইরাস। এখনই তো মজা, এখনই তো মজা। এখন যা পড়াবো তা শোনার জন্য তোমরা অনেকেই প্রস্তুত নাই, তোমরা অনেকেই এগুলো আগে কখনো শুনো নাই। এখন যে গল্প বলতে যাচ্ছি, গল্প না, মানে বিভিন্ন আকৃতির ভাইরাস তোমাদেরকে পড়াবো, বিভিন্ন আকৃতির ভাইরাস। ओके, दिल थाम कर बैठिए, कुर्सियों का কি নি বলে, সিট বেল্ট টাইট কর बैठिए, সবাই সিট বেল্ট টাইট করো, মজা আসছে। ওকে, প্রথমে আমরা আসব দণ্ডাকৃতির ভাইরাস। প্রথমে আমরা শুরু করব দণ্ডাকৃতির ভাইরাস। দণ্ডাকৃতির ভাইরাস, এটা কেমনে মনে রাখবো আমরা? দণ্ডাকৃতির ভাইরাস গুলাকে মনে রাখার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে দাঁতে আলু ও মাংসের টুকরা, দাঁতে আলু আর মাংসের টুকরা, দাঁতে আলু আর মাংসের টুকরা। ওকে ওকে, দাঁত, দাঁত থেকে মনে রাখবো দণ্ডাকৃতি, দাঁত থেকে মনে রাখবো দণ্ডাকৃতি। ঠিক আছে, আলু থেকে মনে রাখবো আলফা আলফা মোজাইক ভাইরাস। আলু থেকে মনে রাখবো আলফা আলফা ডাবল আলফা, আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস। মাংস থেকে মনে রাখবো মামস ভাইরাস। আর টুকরা থেকে মনে রাখবো আমরা টোবাকো মোজাইক ভাইরাস। পারবো? পারবো কিনা বলো? তাহলে দাঁতে আলু আর মাংসের টুকরা, দাঁত থেকে দণ্ডাকৃতির ভাইরাস, আলু থেকে আলফা আলফা মোজাইক ভাইরাস, মাংস থেকে মামস ভাইরাস, টুকরা থেকে টোবাকো মোজাইক ভাইরাস। ক্লিয়ার রাসেল ভাই? ক্লিয়ার? ওকে, গেল দণ্ডাকৃতির ভাইরাস শেষ। এবার আমরা আসবো গোলাকৃতির ভাইরাস। গোলাকৃতির, এবার আমরা আসবো গোলাকৃতির ভাইরাস। কি আকৃতির ভাইরাস? গোলাকৃতির ভাইরাস। ওকে, গোলাকৃতির ভাইরাস মনে একটা টেকনিক হচ্ছে গোল টিভিতে, গোল টিভি, একটা টিভি গোল, বাট চ্যানেলের নাম হচ্ছে গোল, গোল টিভি। গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার। গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার হয়। মানে একটা টিভি, সেটা হচ্ছে গোল, সেখানে এইচআইভি আর ডেঙ্গুর সচেতনতামূলক প্রচাররা হচ্ছে, সচেতনতামূলক প্রচাররা হচ্ছে। গোল থেকে মনে রাখবো গোলাকৃতি, গোলাকৃতি, গোলাকৃতি। টিভি, টিভি থেকে কি মনে রাখবো? টিআইভি, টিআইভি। এইচআইভি থেকে এইচআইভি, ডেঙ্গু থেকে ডেঙ্গু, আর প্রচার থেকে মনে রাখবো পোলিও, প্রচার থেকে মনে রাখবো পোলিও। তাহলে গোল থেকে গোলাকৃতি, টিবি থেকে টিআইভি, এইচআইভি থেকে এইচআইভি, ডেঙ্গু থেকে ডেঙ্গু, প্রচার থেকে পোলিও। গোল টিবিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার হয়। গোলার কমাটা হচ্ছে গোলাকৃতির, কমাটাও এখানে অ্যাড করে দিতে পারো তোমরা, কমাটাও এখানে অ্যাড করতে পারো। গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার করো, প্রচার করো, প্রচার। গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার করে, প্রচার করে দিয়ে করোনাও কিন্তু গোলাকৃতির, কমা অ্যাড করে দিতে পারো, দিতে পারো, প্রচার করে। গেল, বুঝছি গোলাকৃতি, বুঝছি, এই গোলাকৃতি বুঝছি পোলাপাইন। 3 নাম্বার। এবার পড়বো আমরা ঘনাকৃতি বা পাউরুটি আকৃতি। ঘনাকৃতি বা পাউরুটি আকৃতি, এটা মনে রাখার টেকনিক কি? ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি,
আমাদের কুতুব সাহেব বিবাহের পর নতুন নতুন বিয়ে করছে, এজন্য তার বউ খালি তাকে বারবার ভ্যাকেশনে যেতে বলে। এতই বেশি ভ্যাকেশনে গেছে, একবার লাদাখে, একবার এই কাশ্মীরে, একবার আলাস্কাতে, একবার মরুভূমিতে, এজন্য হাঁপানি হয়ে গেছে আমাদের কুতুব সাহেবের। কুতুব সাহেবের হাঁপানি হয়ে গেছে, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি। ঠিক আছে, ঘন থেকে মনে রাখবা ঘনাকৃতি, ভ্যাকেশনে থেকে মনে রাখবা ভ্যাকসিনিয়া, হাঁপানি থেকে মনে রাখবা হারপিস, হাঁপানি থেকে মনে রাখবা হারপিস। ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি হয়ে গেছে বেচারার, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি। ওকে, পারবো? এরপরে এরপরে এগুলো সহজ, ব্যাঙাচি আকৃতির ভাইরাস, এগুলো সহজ। ব্যাঙাচি আকৃতির ভাইরাস এমনি মনে থাকবে, ব্যাঙাচি, ব্যাঙাচি আকৃতি, ব্যাঙাচিকে ইংলিশে বলে টেটপোল, টেটপোল মানে ভ্যাঙাচি, ব্যাঙাচি। তো ব্যাঙাচি গুলো মনে রাখা খুব সহজ, T2 T4 T6, T2 T4 T6, এটার জন্য কোনো ছন্দ দরকার নাই। T2 T4 T6 এর মধ্যে T2 টা আমরা সামনে পড়বো, T2 টা আমরা সামনে পড়বো, সমস্যা নেই। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে 4 হয়ে গেল, 5। 5-এ আমরা পড়বো সিলিন্ডার আকৃতির, সিলিন্ডার আকৃতি, সিলিন্ডার আকৃতির ভাইরাস। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে ইমনের মাথায় সিলিন্ডার, এটা মনে রাখার টেকনিক হচ্ছে ইমনের মাথায় সিলিন্ডার। কেউ আবার তোমাদের সরল হোসেন ইমন ভাইরে মেনশন দিও না, ইমনের মাথায় সিলিন্ডার। ঠিক আছে, ইমন থেকে, ইমন থেকে ইবোলা, ইমন থেকে ইবোলা ভাইরাস, মাথায় থেকে মোটরের স্ট্রিক ভাইরাস, মোটরের স্ট্রিক, মোটর শুকায় যায়, মোটরের স্ট্রিক ভাইরাস। আর সিলিন্ডার থেকে সিলিন্ডার আকৃতির ভাইরাস। ইমনের মাথায় সিলিন্ডার, পরিশেষে, পরিশেষে ডিম্বাকৃতির ভাইরাস, পরিশেষে ডিম্বাকৃতির ভাইরাস, ডিম্বাকৃতি। ইট ইজ ইঁদুরের ডিম, ইঁদুরের ডিম যদিও হয় না, ইঁদুরের ডিম, ইঁদুরের ডিম যদিও হয় না। ওকে, ইঁদুর থেকে মনে রাখবা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, আর ডিম থেকে ডিম্বাকৃতির। দেখো প্রত্যেকটার মধ্যে আকৃতি লেখা আছে, প্রত্যেকটার মধ্যে আকৃতি সুন্দর করে লেখা আছে। ওকে, তাহলে দেখো আবার দণ্ডাকৃতির ভাইরাস, দাঁতে আলু ও মাংসের টুকরা। দেখি আমি ততক্ষণ একটা উবার কল দিই, ততক্ষণ আমি উবার কল দিই। দেখো দণ্ডাকৃতির ভাইরাস কি, দাঁতে আলু এবং মাংসের টুকরা। ঠিক আছে, দণ্ডাকৃতির আলফা আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। এটা কি, এটা হচ্ছে দণ্ডাকৃতির ভাইরাস। ব্লক সি, তাজমহল রোড, ব্লক সি, তাজমহল রোড, বাঙালিয়ানা ভোজ। এটা আবার কোন জায়গায় আল্লাহ জানে, যাই নাই কোনোদিন। ইফতার পার্টি, 1 মিনিট। তাজমহল রোড, ব্লক সি, ব্লক সি, তাজ। যাইতে পাবো কিনা টাইম মতো আল্লাহ জানে। তাজমহল রোড, ব্লক সিটা কোন জায়গায়? আরে দিয়ে দিই তো, আসতে থাকুক মোটরসাইকেল। ওকে, তারপরে গোল আকৃতির, গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার করে। গোল আকৃতি টিআইভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, করোনা। ঠিক আছে, ওকে। তারপরে ঘনাকৃতি বা পাউডি আকৃতির ভাইরাস, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি, হাঁপানি, ঘনাকৃতির ভ্যাকেশনে ভ্যাকজিনিয়া, হাঁপানি, হারপিস। ব্যাঙাচি আকৃতি T2 T4 T6, সিলিন্ডার আকৃতি ইমনের মাথায় সিলিন্ডার, ইবোলা, মোটরের স্ট্রিক ভাইরাস, সিলিন্ডার আকৃতির ভাইরাস। ঠিক আছে, ইমনের মাথায় সিলিন্ডার। তারপরে ডিম্বাকৃতির ভাইরাস, ইঁদুরের ডিম,
ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকৃতি, ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকৃতি। পারবো পারবো ডান। ওকে আচ্ছা, ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসটা একটু পড়াই দিত, তখন আমার গাড়ি আসতে থাকুক। এবার দেখো ডিএনএ ভাইরাস ভার্সাস আরএনএ ভাইরাস, কোন ভাইরাসগুলো ডিএনএ দিয়ে তৈরি, কোন ভাইরাসগুলো আরএনএ দিয়ে তৈরি। দেখো শুধু ডিএনএ ভাইরাসগুলো মনে রাখবা, শুধু ডিএনএ ভাইরাস মনে রাখবা, আরএনএ ভাইরাস এমনি হয়ে যাবে, বাকিগুলো আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস মনে রাখলে বাকিগুলো আরএনএ ভাইরাস, দুটো মনে রাখার দরকার নাই আমার, ঠিক আছে, যে কোনো একটা মনে রাখি। ঠিক আছে, দেখো ডিএনএ ভাইরাস মনে রাখার ছন্দ, টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু। ওই যে আমার উবার আঙ্কেল ফোন দিয়ে ফেলছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো হ্যালো হ্যালো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে এলো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আমরা দেখব টিপু থেকে টিআইভি, ভাই থেকে ভ্যারিউলা। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি হচ্ছে তাজমহল রোড যাব, তাজমহল রোডের ব্লক সি। আর হচ্ছে আমি আমি লোকেশন আছে, আপনি কি যেতে পারবেন ভাইয়া? ঠিক আছে, আপনি একটু লোকেশন দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্ট। জি জি, 120 টাকা আসছে। ঠিক আছে ভাই, একটু আসেন তাহলে, থ্যাংক ইউ। ভ্যানিলা, ভ্যানিলা থেকে হচ্ছে ভ্যাকসিনিয়া, ওই যে যেটা কিনা ঘনাকৃতির, ভ্যাকসিনিয়া হতে থেকে মনে রাখবা হারপিস, হারপিস। প্যারিসি থেকে, এটা একটু গুরুত্বপূর্ণ, পারভো ভেরিডি, এটা একটু গুরুত্বপূর্ণ, পারভো ভি রি, পারভো ভি, পার্বোভিরিডি, এটা গোত্র, এটা একটা গোত্র, পার্বোভিরিডি গোত্র। আর এলো থেকে অ্যাডিনো হারপিস, এলো থেকে অ্যাডিনো হারপিস। এগুলা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকি সব আরএনএ। তাহলে আমরা যদি শুধু ডিএনএ মনে রাখি, আমাদেরকে আরএনএ মুখস্থ করার দরকার আছে? বলো, ডিএনএ মনে রাখলে আরএনএ মুখস্থ করার দরকার আছে? হ্যাঁ, দরকার নাই। তাহলে টিপু থেকে টিআইভি, ভাই থেকে ভ্যারিউলা, টিটু থেকে টিটু, ভ্যানিলা হতে ভ্যানি, হ্যাঁ রবিন, হতে থেকে হারপিস, প্যারিস থেকে হচ্ছে পার্বোভিরিডি, আর এলো থেকে হচ্ছে কি অ্যাডিনো হারপিস। পারবা? হ্যাঁ বল ভাই। এই যে আমি বেরোবো, আমি উবার কল দিছি, উবার আসলে ক্লাস শেষ করে বেরোয় যাবো রে। ওকে, তো টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে ফিরে এলো, এলো এলো। দেখছো তোমাদের ক্লাস, তোমাদের ক্লাসের দিকে থাকলে আমার অন্য কিছু মনেই থাকে না। 5:30টার সময় শেষ করার কথা, আমি এখনো ক্লাস নিয়ে দিচ্ছি, বাট ক্লাস নিতে খুব ভালো লাগে। আচ্ছা, পার্বোভেরিডির গোত্র একটু কথাটা বলি, শোনো। ডিএনএ গুলো কয় সূত্রক হয় বলো তো? ডিএনএ কয় সূত্রক হয়? ডিএনএ কয় সূত্রক? দ্বিসূত্রক, তাই না? কিন্তু পার্বোভিরিডি এমন একটা গোত্র, তার এক সূত্রক ডিএনএ, এক সূত্রক ডিএনএ। পার্বোভিরিডি এমন একটা গোত্র, তার ডিএনএ এক সূত্রক। তার ডিএনএ কয় সূত্রক? এক সূত্রক। এটা হচ্ছে ব্যতিক্রম, এক সূত্রক ডিএনএ হইতেই পারে। যেমন ধরো এই একটা সুতা, এ টি জি জি সি টি টি এ জি সি টি, কোনো ইউরাসিল নাই, এক সূত্রক ডিএনএ হইতেই পারে। আরেকটা আছে রিও ভিরিডি, আরেকটা আছে রিও ভিরিডি, ওইটা আরএনএ দিয়ে তৈরি, বাট সেটা দ্বিসূত্রক, অর্থাৎ দ্বিসূত্রক আরএনএ। এটা হচ্ছে ব্যতিক্রম। চলো বইয়ে যাই। দেখো, দণ্ডাকৃতির ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মাম ভাইরাস। গোলাকৃতির ভাইরাস, পোলিও ভাইরাস, টিআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। ঘনাকৃতির ভাইরাস, হারপিস আর ভ্যাকসিনিয়া, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি। ঠিক আছে, তারপরে ব্যাঙাচি আকৃতির ভাইরাস, টি2, টি4, টি6। আচ্ছা, তারপরে তারপরে সিলিন্ডার আকৃতির ভাইরাস, ইবোলা ভাইরাস, মোটোলাস্টিক ভাইরাস। ডিম্বাকৃতির ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো ডিএনএ ভাইরাস গুলো দেখো, টি2, ভ্যাকসিনিয়া, ভ্যারিউলা, টিআইভি, অ্যাডিনোহারপিস এবং পার্ভিভিরিডি গোত্রের ভাইরাস
ডিএনএ হইলেও 1 সূত্রক। এটা কলিফাস ভাইরাস বলে, এটাকে ফুলকপিতে হয় কলিফাস। এই পার্ভোভিরিডি গোত্রের ভাইরাসটা হচ্ছে ফুলকপিতে হয়, M13 এর ফুলকপিতে হয়। ডিএনএ হইলেও সে 1 সূত্রক, আর আরএনএ ভাইরাস গুলো আমাদের মুখস্থ করার দরকার নাই। আরএনএ ভাইরাস গুলো হচ্ছে টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, র্যাবিস, মাম্পস, নোভেল করোনা, এগুলা। তার মধ্যে রিওভিরিডি গোত্রের রিও ভাইরাস, সে আরএনএ হইলেও দ্বিসূত্রক। দ্বিসূত্রক কেমনে? আরএনএটা দ্বিসূত্রক, বাট এর থাইরিনের বদলে ইউরাসিল আছে, একটু ব্যতিক্রম। পার্ভোভিরিডি 1 সূত্রক, এই ডিএনএ হলো 1 সূত্রক, রিওভিরিডি আরএনএ হলো দ্বিসূত্রক। পারবো? ক্লিয়ার? বুঝছি আজকে সবাই? পড়া ভাল লাগছে? সহজ? কমেন্টে জানাই দাও। পড়া কি ভাল লাগছে? পড়া সহজ? ভাল লাগছে? সহজ তো নাকি কঠিন লাগছে? যদিও আমি আজকে একটু রাশ করছি, আর একটু আস্তে ধীরে পড়াইতে পারতাম, একটু রাশ হয়ে গেছে, বাট যাক, কঠিন তো লাগে না, তাই না? ওকে, আল্লাহ হাফেজ তাহলে আজকে ভাইয়া যাই।